ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। আমি ডক্টর দেবাশিস দাস অধিকারী। আজ আমি তোমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়তে গেলে তার আগে যে বেসিক ডেফিনেশনগুলো জানার দরকার সেগুলো আমি আজকে বলবো। প্রথমে আমরা আসবো থার্মোডাইনামিক্স কাকে বলে। থার্মোডাইনামিক্স হচ্ছে একটা ফিজিক্যাল সায়েন্স যেটা কিনা হিট এবং ওয়ার্কের রিলেশন এখানে প্রকাশ করে থাকে। এরপরে আসবো সিস্টেম। সিস্টেম বলতে কি বুঝি? এটা হচ্ছে আ কোয়ান্টিটি অফ ম্যাটার উইথিন আ প্রেসক্রাইবড বাউন্ডারি অর আ রিজিয়ন ইন স্পেস। মনে করো একটা ঘর বা রুম যেটা কিনা বাইরের স্পেস থেকে রুমের যে ভলিউম সেটা আলাদা করে নিয়েছে বাউন্ডারি দিয়ে, ওয়াল দিয়ে, তখন এই রুমের ভেতরটাকে বলা হবে সিস্টেম, আর বাইরেরটাকে বলা হবে সারাউন্ডিংস। আর সারাউন্ডিংস এবং এই ভিতরের সিস্টেমটাকে যে ভাগ করেছে সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, এটাকে বলা হবে বাউন্ডারি। মনে করো একটা ঘর বা রুম, রুমের ভিতর হচ্ছে সিস্টেম, আউটডোর হচ্ছে সারাউন্ডিংস, এবং ডোর দিয়ে আমরা যদি একটা বাউন্ডারি ওয়াল কল্পনা করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। তো স্টুডেন্টস, এবারে আমি বিভিন্ন ধরনের সিস্টেমগুলো বলতে থাকবো। এবারে আসছি ক্লোজড সিস্টেম। ফার্স্টে আসছি ক্লোজ সিস্টেম। যখন দরজা জানলা পুরো বন্ধ থাকছে তখন ঘরের ইনার রুমটাকে আমরা বলবো ক্লোজ সিস্টেম। তখন কিনা না এয়ার পাস হবে, অর্থাৎ মাস পাস হবে, কিন্তু এনার্জি হিট ফর্মে পাস করতে পারবে। যেমন ওয়াল দিয়ে হিট ট্রান্সফার হতে পারবে বা দরজা দিয়ে জানলা দিয়েও হিট ট্রান্সফার হতে পারবে। তখন সেটাকে আমরা ক্লোজ সিস্টেম বা কন্ট্রোল মাস বলবো। কেন কন্ট্রোল মাস বলছি না, ভিতরের যে মাস অর্থাৎ এয়ার সেটাকে আমরা কন্ট্রোল করে রাখছি, অর্থাৎ বাইরের সঙ্গে যাতায়াত করতে দিচ্ছি না, সেটাকে আটকে রেখেছি, তাই এটাকে বলছি কন্ট্রোল মাস। তাহলে বাউন্ডারি ইজ ক্লোজ সো দ্যাট ইট অ্যালাউজ দ্য এনার্জি ট্রান্সফার, মানে এখানে হিট ট্রান্সফার হচ্ছে বাট নো মাস টু বি ট্রান্সফার অ্যাক্রস ইট। তারপরে আসছি ওপেন সিস্টেম বা কন্ট্রোল ভলিউম। যখন কিনা বাউন্ডারি ইজ নট ক্লোজড অ্যান্ড হ্যাজ ওয়ান অর মোর ওপেনিংস থ্রু হুইচ দ্য মাস অ্যান্ড এনার্জি ট্রান্সফার ক্যান টেক্স প্লেস। তার মানে মাস এবং এনার্জি মানে হিট দুটোই ট্রান্সফার হবে। আর কন্ট্রোল ভলিউম কেন বলছি না, ধরো দরজা এবং জানলা খোলা আছে, তাহলে আমরা ওইখানে বাউন্ডারি কিভাবে ধরবো না, ওয়ালের সোজা একটা জানলা দিয়ে অথবা দরজা দিয়ে একটা ইমাজিনারি বাউন্ডারি বা ইমাজিনারি ওয়াল কনসিডার করব। তখন কনসিডার করলে ভিতরের যে ভলিউম, ধরো ঘরটা আছে 10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট হাইট, তো তাহলে এখানে 10 কিউব ফুট, 10 কিউবিক ফুট, এই ভলিউমটা এই ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, তখন এটাকে কন্ট্রোল ভলিউম বলবো। কন্ট্রোল মাস আর বলতে পারবো না, যেহেতু এয়ার ট্রান্সফার হচ্ছে তাই আমরা এটাকে কন্ট্রোল মাস বলতে পারবো না, এটাকে বলবো কন্ট্রোল ভলিউম। এখন ডোরটা যদি খোলা থাকে তাহলে এর ভেতর দিয়ে এয়ার বা মাস পাস করবে এবং হিট তো ট্রান্সফার হবেই। তখন আমরা এটাকে বলবো যে ওপেন সিস্টেম। যখন ডোরটা আমরা বন্ধ করে দেবো তখন মনে করে হিট ট্রান্সফার হচ্ছে, এই ডোর দিয়েও হিট ট্রান্সফার হতে পারে, হিট হিট ডোর দিয়েও হিট ট্রান্সফার হবে, কিন্তু এয়ার বা মাস ট্রান্সফার হবে না। যখন ডোর আমাদের ক্লোজ থাকবে তখন এটাকে বলবো ক্লোজড সিস্টেম। তারপরে আসছি আইসোলেটেড সিস্টেম। এখন দরজা জানলা বন্ধ করে দিয়েছি ঘরটার, এবার বাইরে আমরা ইনসুলেট করে দিয়েছি, পুরো ওয়াল দরজা সবগুলোকে ইনসুলেশন করে দিয়েছি। তখন বাইরের সঙ্গে না হিট ট্রান্সফার হবে মানে এনার্জি ট্রান্সফার হবে, না ওয়ার্ক ট্রান্সফার হবে, না মাস ট্রান্সফার হবে, অর্থাৎ এয়ার যাতায়াত করতে পারবে। তখন এই সিস্টেমটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম, অর্থাৎ ইনডোর মানে ইনার রুমটা বাইরে থেকে পুরো সারাউন্ডিংস থেকে পুরো আইসোলেটেড হয়ে যাবে, তখন এটাকে বলবো আইসোলেটেড সিস্টেম। আর যখন এটাকে আমরা ইনসুলেটেড করে দেবো, এভাবে ধরো ইনসুলেট করে দিলাম পুরো সিস্টেমটাকে, বাড়ির ঘরটাকে এভাবে ইনসুলেট করে দিলাম, ইনসুলেশন দিয়ে আমরা পুরো বাড়িটাকে কভার করে দিলাম, তখন এটাকে বলবো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে হিটও ট্রান্সফার হবে না, এয়ার বা মাসও ট্রান্সফার হবে না, তখন এটা হয়ে যাবে আইসোলেটেড সিস্টেম। এরপরে আসছি অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম কি? অ্যাডিয়াবেটিক সিস্টেম হচ্ছে যে দরজা জানলা পুরো বন্ধ আছে, দরজা জানলা বন্ধ আছে, যেটাকে বলা হচ্ছে ক্লোজড সিস্টেম, কিন্তু ক্লোজ সিস্টেমে হিট ট্রান্সফার হবে, কিন্তু অ্যাডিয়াবেটিক সিস্টেমে হিট ট্রান্সফার হবে না। তাহলে কি হবে না, মাস ট্রান্সফার হবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে, বাট নট ইন দ্য ফর্ম অফ হিট, মানে হিট ফর্মে এনার্জি ট্রান্সফার হবে না, তাহলে অন্য ফর্মে এনার্জি ট্রান্সফার হতে পারে, যেমন ওয়ার্ক ডান। সেক্ষেত্রে এই সিস্টেমটাকে বলা হবে অ্যাডিয়াবেটিক সিস্টেম। ফর এক্সাম্পল আইসি ইঞ্জিনের বেলায়
কি হচ্ছে না, যখন ইনলেট ভালভ আউটলেট ভালভ দুটোই বন্ধ, তখন এটা ক্লোজ সিস্টেমে পরিণত হলো, কেননা মাস ট্রান্সফার হবে না। এইবার বাইরে থেকে ভিতর থেকে বাইরে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না বলে আমরা ধরে নিই। তাহলে কি ট্রান্সফার হচ্ছে না, অনলি ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে, কেননা কম্বাসন হওয়ার পর হাই প্রেসার হওয়ার সঙ্গে সঙ্গে পিস্টন ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওয়ার্ক ডান আমরা পিস্টন ডিসপ্লেসমেন্ট হিসাবে এবং ক্র্যাঙ্ক রোটেশন হিসাবে আমরা আউটপুট হিসাবে ওই সিস্টেম থেকে পাই। তখন আমরা এটাকে বলবো অ্যাডিয়াবেটিক সিস্টেম। এগুলো আমি একটা ফিগার দিয়ে বোঝাচ্ছি এখন। এরপরে আসছি অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম কি না, অ্যাডিয়াবেটিক সিস্টেমে হিট ট্রান্সফার হবে না, মাস তো এয়ার ট্রান্সফার তো হবেই না, আর এনার্জি হিট ফর্মে ট্রান্সফার হবে না, অন্য ফর্মে ট্রান্সফার হতে পারে, যেমন DW ওয়ার্ক ডান হিসেবে এনার্জি ট্রান্সফার হতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিনের বেলায় ইনলেট ভালভ আউটলেট ভালভ দুটোই বন্ধ আছে, তো এবং সেই সময়ের জন্য ওইটা ক্লোজ সিস্টেম, এবং ক্লোজ সিস্টেমে হিট বাইরে যাচ্ছে না বলে আমরা ধরে নিচ্ছি, তো শুধু হিটটা অন্য এনার্জি ফর্মে অর্থাৎ ওয়ার্ক ডান ফর্মে আমরা পিস্টন ডিসপ্লেসমেন্ট হিসাবে বাইরে পেয়ে থাকি, যার জন্য ক্র্যাঙ্ক রোটেট করে। তাহলে আমরা শুধু ওয়ার্ক ডান পাবো, হিট ট্রান্সফার বাইরে পাবো না, আর মাস ট্রান্সফার হবে না। তখন ওই সময়ের জন্য যখন ইনলেট ভালভ এবং ওপেন আউটলেট ভালভ বন্ধ থাকবে এবং ওয়ার্ক ট্রান্সফার হবে, সেই সময়ের জন্য ওইটাকে আমরা অ্যাডিয়াবেটিক সিস্টেম হিসেবে ধরে নেব। এখন আমরা আসছি প্রপার্টি অফ আ সিস্টেম। প্রপার্টি অফ আ সিস্টেম: any identifiable or observable characteristics of a system by which the physical condition of the system may be described। অর্থাৎ কোনো একটা সময়ে কোনো একটা সিস্টেম কি অবস্থায় আছে, ধরো সকাল 6টায় ওই সিস্টেম, মানে ঘরের ইনডোর ধরো মনে করো, রুমের ভেতর সেটা সিস্টেম কি অবস্থায় আছে, অর্থাৎ তখন টেম্পারেচার কত, প্রেসার কত, ভলিউম কত, ডেন্সিটি কত, এইগুলো দিয়ে ওই সময়ের ওই সিস্টেম বা ইনডোরের অবস্থাটা আমরা বুঝাচ্ছি। তখন এইগুলোকে অর্থাৎ প্রেসার, টেম্পারেচার, ভলিউম, ডেন্সিটি, এগুলোকে আমরা বলবো প্রপার্টি অফ দ্য সিস্টেম। এবার প্রপার্টিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা একটা সিস্টেম। এই সিস্টেম অ্যাট 6 AM 6টা সময়, সকাল 6টার সময় টেম্পারেচার কত, প্রেসার কত, ভলিউম কত, এনার্জি কত, ডেনসিটি কত, এইগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফিয়েবল ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে আমরা এই সিস্টেমটাকে সকাল 6টাতে কি অবস্থায় আছে সেটা বোঝাচ্ছি। তাই আমরা এগুলোকে বলা হবে প্রপার্টি অফ দ্য সিস্টেম। এরপরে আসছি ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টিতে। প্রপার্টি মেনলি দুই ধরনের হয়ে থাকে, ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ দ্য মাস অফ দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমটা মাসের উপর ডিপেন্ড করছে না, তখন সেটাকে বলবো ইন্টেন্সিভ প্রপার্টি। আর এক্সটেন্সিভ প্রপার্টি কখন বলবো না, যখন ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য সিস্টেম। তাহলে ঠিক এর উল্টো, যখন সিস্টেমটা ওর ভিতরে মাসের উপর ডিপেন্ড করবে, তখন সেটাকে বলা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। তো ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পলগুলো হচ্ছে টেম্পারেচার, প্রেসার, ডেন্সিটি, ভেলোসিটি, ভিসকোসিটি এটসেট্রা। তো তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে ডেন্সিটি মানে তো মাস পার ইউনিট ভলিউম, তাহলে এখানে তো মাসের উপর ডিপেন্ড করছে ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে ডেন্সিটি কি করে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হতে পারে? অবশ্যই, কেন না ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, তাহলে ভলিউম যখন কনস্ট্যান্ট হয়ে আছে ইউনিট ভলিউম, তখন মাসটা কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা জলের বেলায় আমরা 5 লিটার জলের যা ডেন্সিটি হবে, 10 লিটার জলের তাই ডেন্সিটি হবে, 20 লিটার জলেরও বা 50 লিটার বা 100 লিটার 200 লিটার যাই জল হোক না কেন ডেন্সিটি হবে। তাহলে টোটাল যে মাস, 10 লিটারের মাস, 20 লিটারের মাস, 50 লিটারের মাস, সেইটার উপর ডিপেন্ড করছে না, তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এরপরে আসছি এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি হলো ডিপেন্ডেন্ট অন দ্য মাস। এক্সাম্পল হচ্ছে ভলিউম। ভলিউম কত, ভলিউমে 5 লিটার জলের ভলিউমের মাস আলাদা, 20 লিটার ভলিউমের ওয়াটারের মাস আলাদা, তেমনি এনার্জিও আলাদা হবে, ইন্টারনাল এনার্জি আলাদা আলাদা হবে। মাস বাড়লে বাড়বে, ওয়েট বাড়ছে, মাস বাড়ছে, মোমেন্টাম, ভরবেগ, এখানে মাস তো আছেই। এন্ট্রপি, এন্ট্রপি হচ্ছে কত বেশি মাস হলে তখন এন্ট্রপি বাড়তে থাকবে, তাই এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এখন বলছি স্টেট অফ আ সিস্টেম। ইট ইজ দ্য কন্ডিশন অফ দ্য সিস্টেম অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম
it can be identified by a statement of properties, that is PVT। অর্থাৎ কোনো একটা সিস্টেম, অর্থাৎ ইনডোর মনে করো রুম, সকালে 6টার সময় কি অবস্থায় আছে, ফিজিক্যাল কন্ডিশনটা কি, অর্থাৎ কি অবস্থায় আছে সেটাকে বোঝানোর জন্য প্রেসার, টেম্পারেচার, ভলিউম কত, এগুলো দিয়ে বোঝাবো। 6 AM এ এই সিস্টেমটা প্রেসার কত, ভলিউম কত, অ্যাট লিস্ট এগুলোকে আমরা প্রপার্টি বলছি। এই দুটো প্রপার্টি এই সিস্টেমের অ্যাট 6 AM এ কন্ডিশনটা কেমন আছে। 6 PM এ অর্থাৎ বিকেল 6টার সময় এই স্টেটটার কন্ডিশন কি না, তখন হয়ে গেছে প্রেসার P2, ভলিউম V2। তাহলে এই কন্ডিশনটাকে বলবো P1 V1 কন্ডিশনটাকে বলবো ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ দ্য সিস্টেম অ্যাট 6 AM, যেটাকে আমরা বলছি স্টেট 1। আর ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ দ্য সিস্টেম অ্যাট 6 PM স্টেট 2 এই সিস্টেম। আবার পরে আসছি প্রসেস। ইফ দ্য ভ্যালু অফ এনি ওয়ান প্রপার্টি অফ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট চেঞ্জেস, তাহলে সিস্টেমটা ধরো 6টার সময় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার সময় তার প্রেসার কত, টেম্পারেচার কত, ভলিউম কত, ধর প্রেসার ভলিউম কত কত আছে, কোনো একটা চেঞ্জ হলো, প্রেসার চেঞ্জ হলেই, যে কোনো একটা চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে ওর স্টেট চেঞ্জ হবে। যদি একের বেশি চেঞ্জ হয় তাহলে তো হবেই, যে কোনো একটা চেঞ্জ হলেও ওর স্টেট চেঞ্জ হবে। যখনই স্টেট চেঞ্জ হবে দেন ইট চেঞ্জ টু অ্যানাদার ইকুইলিব্রিয়াম স্টেট, এই চেঞ্জটাকে বলা হচ্ছে, দিস চেঞ্জ ইজ কল্ড প্রসেস। এই যে সিস্টেমের ইকুইলিব্রিয়াম কন্ডিশন, টাইম চেঞ্জ হচ্ছে যখন, তারও চেঞ্জ হচ্ছে। ধরো 6টা 7 AM এ এই কন্ডিশনে, 8 AM এ তখন প্রেসার ভলিউম কত, 9 AM এ কত, 12 AM এ 12 নুনে কত, তারপরে হচ্ছে 1 PM 2 PM 3 PM, এভাবে এখানে 6 PM এ কত। তো ধীরে ধীরে এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে বলা হচ্ছে প্রসেস। পাথ অফ দ্য প্রসেস, এই যে চেঞ্জটা হচ্ছে সিরিজ অফ চেঞ্জের মাধ্যমে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে পাথ অফ দ্য প্রসেস। এই যে বলছে ইট ইজ দ্য সিরিজ অফ স্টেটস থ্রু হুইচ আ সিস্টেম পাসেস ডিউরিং দ্য প্রসেস। অর্থাৎ সিস্টেমটা ইনিশিয়াল স্টেটে সকাল 6টার সময় কি অবস্থায় ছিল, দুপুর 12টার সময় কি অবস্থায়, সন্ধ্যে 6টার সময় কি অবস্থায় আছে, কি অবস্থায় বলতে প্রেসার কত, টেম্পারেচার কত, ভলিউম কত। তো প্রতি মুহূর্তে এর স্টেট চেঞ্জ হচ্ছে, সেই স্টেটগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে যোগ করি, সেই লাইনটা হবে পাথ অফ দ্য প্রসেস। ধরো 6টা 7 AM এ এই কন্ডিশনে, 8 AM এ তখন প্রেসার ভলিউম কত, 9 AM এ কত, 12 নুনে কত, এখানে 6 PM এ কত। তো ধীরে ধীরে এই যে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিরিজ অফ চেঞ্জ অফ দ্য স্টেটস। বিভিন্ন টাইমে চেঞ্জগুলোকে যদি একটা লাইন দিয়ে ড্র করি, সেই লাইনটাকে বলা হচ্ছে পাথ। এখন আমি বলবো রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস। বোথ দ্য সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস ক্যান বি রিস্টোর্ড টু দেয়ার ইনিশিয়াল স্টেট উইদাউট প্রডিউসিং এনি চেঞ্জেস ইন দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ DS = 0। বলতে কি বলতে চাইছে না, যখন কোনো সিস্টেম একটা প্রসেস ফলো করবে, অর্থাৎ সিস্টেমের ভেতর স্টেট চেঞ্জ হবে, পি বা প্রেসার বা ভলিউম বা টেম্পারেচার যখন চেঞ্জ হবে, তখন বলবো সিস্টেমটা প্রসেস ফলো করছে। এবং এই প্রসেস ফলো করার পর যদি সিস্টেমটা আবার ইনিশিয়াল স্টেটে ফিরে আসে এবং সারাউন্ডিংসও ইনিশিয়াল স্টেটে ফিরে আসে, যাতে করে সিস্টেম বা সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম চেঞ্জ হবে না, তখন ওই প্রসেসটাকে বলা হবে রিভার্সিবল। আর যদি সিস্টেমের কোনো চেঞ্জ হয় বা সারাউন্ডিংসের চেঞ্জ হয়, অথবা সিস্টেম এবং সারাউন্ডিংস দুজনেরই কোনো চেঞ্জ হয়, তখন সেই প্রসেসটাকে বলা হবে ইররিভার্সিবল প্রসেস। তাহলে এক্ষেত্রে বলবো সিস্টেম অর্থাৎ ঘরের ভেতরে ইনিশিয়াল স্টেটে ফিরে এলো, অর্থাৎ আগের দিনে 6টায় যে কন্ডিশনে ছিল PVT যা যা ছিল, পরের দিনেও সেই কন্ডিশনে অর্থাৎ PVT সেই কন্ডিশনে ফিরে এলো। এবং সিস্টেম মানে ঘরের ভেতরে আগের দিনে সকাল 6টায় যে এন্ট্রপি, পরের দিনেও সকাল 6টায় সেই এন্ট্রপি আছে। এবং সারাউন্ডিংসে অর্থাৎ বাইরেও আগের দিনে সকাল 6টায় যে এন্ট্রপি, পরের দিনের সকাল 6টায়ও সেই একই এন্ট্রপি আছে। সেক্ষেত্রে বলবো প্রসেস 1 to 2 এবং 2 to 1 এইটাকে বলবো রিভার্সিবল প্রসেস, বা সিস্টেমটা রিভার্সিবল প্রসেস ফলো করছে, আর না হলে ইররিভার্সিবল প্রসেস হয়ে যাবে। এরপরে আসছি মেন, যেটা হচ্ছে সাইকেল। সাইকেল দ্য সিস্টেম পাসেস থ্রু আ সিরিজ অফ প্রসেস অ্যান্ড রিটার্নস টু ইটস ইনিশিয়াল স্টেট। তাহলে দেখো প্রথমে 6 AM থেকে এটা 12 নুন, তারপরে 6 PM এদিক থেকে 12
অ্যাট দ্য নাইট, রাত্রি 12টার সময় এদিকে এই কন্ডিশনে এসেছে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সকাল 6টায় এই কন্ডিশনে এসেছে। দিনের বেলা এই পাথ ফলো করবে, রাতের বেলা এই পাথ ফলো করবে, তখন একটা লুপ হয়েছে, তখন এই লুপটাকে বলা হবে সাইকেল। আর রিভার্সিবল সাইকেল কাকে বলবো না, যখন সাইকেলটা দুটো মিনিমাম দুটো প্রসেস বা তারও বেশি প্রসেস হতে পারে দিয়ে তৈরি হলো একটা, যেখানে একটা লুপ তৈরি হবে, তো সেই প্রসেসগুলো যদি তারা নিজেরাই এক একটা রিভার্সিবল প্রসেস হয়ে থাকে, তখন আমি ওই সাইকেলটাকে বলবো রিভার্সিবল সাইকেল। মনে করো কার্নোট সাইকেল, টিএস ডায়াগ্রাম, এখানে 4টা প্রসেস, 1 to 2 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, 2 to 3 আইসোথার্মাল প্রসেস, 3 to 4 আইসেন্ট্রপিক প্রসেস এবং 4 to 1 আইসোথার্মাল প্রসেস। তাহলে 1 to 2 যদি রিভার্স হয় তাহলে আমি রিভার্স ডিরেকশানে অ্যারো দেব, যদি 2 3 রিভার্স হয় তাহলে রিভার্স ডিরেকশানে দেব, অ্যারো দেব। যদি 3 4 রিভার্স হয়, রিভার্সিবল প্রসেস হয়, তাহলে 4 to 3। যদি 4 1 রিভার্সিবল প্রসেস হয় তাহলে 1 to 4, অর্থাৎ 1 2 3 4 এটা হলো সাইকেল। যদি 4 3 2 1 এটাও সম্ভব হয় যাতে করে সিস্টেম এবং সারাউন্ডিংসের কোনো পরিবর্তন না হয়, তখন আমি এই সাইকেলটাকে বলে দেবো রিভার্সিবল সাইকেল। ক্লকওয়াইজ সাইকেল 1 2 3 4 এটা হলো হিট ইঞ্জিন জন্য, আর অ্যান্টি ক্লকওয়াইজ সাইকেল এটা হলো হিট পাম্পের জন্য। তাহলে বলবো যখন কোনো সাইকেলে ক্লকওয়াইজ অ্যারো দেওয়া হবে সেটা হবে ফর হিট ইঞ্জিন, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সাইকেলটা হয়ে থাকে সেটা হবে রেফ্রিজারেটর। এবারে আমি কয়েকটা এমসিকিউ আলোচনা করব। প্রথমে নাম্বার 1, ইফ আ গ্যাস ইজ হিটেড এগেনস্ট আ প্রেসার কিপিং দ্য ভলিউম কনস্ট্যান্ট দেন ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু, এটা হবে সি 0, কেননা আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকাল টু পি ইন্টু ইন্টিগ্রাল ডিভি, তো ডিভি বা ভলিউম চেঞ্জ যেখানে 0 সেহেতু ওয়ার্ক ডান 0। নাম্বার 2, increase in entropy of a system presents increase in available of energy, increase in temperature, decrease in pressure, degradation of energy, এখানে অ্যান্সার হবে ডি, ডিগ্রেডেশন অফ এনার্জি। কারণ এন্ট্রপি বাড়লে হিট এনার্জি ক্যান নট ট্রান্সফার ইনটু দ্য ওয়ার্ক, এবং ইউনিভার্সে গ্লোবাল ওয়ার্মিং হয় তোমরা জানো, তখন এনার্জি ডিগ্রেডেশন হচ্ছে বলে আমরা ধরে নেব। আচ্ছা, নাম্বার 3, আন্ডার আইডিয়াল কন্ডিশনস আইসোথার্মাল, আইসোবেরিক, আইসোচরিক এবং অ্যাডিয়াবেটিক প্রসেসেস আর, নাম্বার 3 সি হবে, এটা হবে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। না স্ট্যাটিক প্রসেস, ডাইনামিক প্রসেস, স্টেবল, থ্রটলিং, থার্মোডাইনামিক প্রসেস, আমরা বলবো কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক কেন বলছি না, প্রসেসগুলো একদম স্ট্যাটিক অর্থাৎ রিভার্সিবল তো হয় না, প্র্যাকটিক্যালি কখনো রিভার্সিবল হয় না, কিন্তু আমরা বিভিন্ন থার্মোডাইনামিকে সাইকেল বা প্রসেসগুলো আলোচনা করার জন্য আমরা রিভার্সিবল বলে ধরে নিই, অ্যাকচুয়ালি রিভার্সিবল না। সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি রিভার্সিবল না বলে রিভার্সিবলের কাছাকাছি কোয়াসি স্ট্যাটিক অর্থাৎ প্রায় স্ট্যাটিক বা প্রায় রিভার্সিবল বলে ধরে নিয়ে আমরা আলোচনা করি, তাই এটাকে বলা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক। নাম্বার 4, আ কন্ট্রোল ভলিউম রেফার্স টু, অলরেডি আমি এটা আগেই আলোচনা করেছি। কন্ট্রোল ভলিউম কি না, ফিক্সড রিজিয়ন ইন স্পেস, নাম্বার এ অলরেডি আগে বলে দিয়েছি, ফিক্সড রিজিয়ন ইন স্পেস। নাম্বার 5, ফর রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস চেঞ্জ ইন এন্ট্রপি ইজ, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস হলে যে কোনো প্রসেস যদি রিভার্সিবল হয় তাহলে কি বলেছি, এন্ট্রপি ডিএস ইজ ইকাল টু 0, আমরা আগেই আলোচনা করেছি। তাহলে 5 নম্বরে হবে এটা 0, সি, অ্যান্সার সি, ফর রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস চেঞ্জ ইন এন্ট্রপি ইজ 0, নাম্বার সি। Question number 6, intensive property of a system is one whose value depends on the mass of the system like volume, does not depend on the mass of the system like temperature, pressure, etc., is not depend on the path followed but on the state, is dependent on the path followed and not on the state. তাহলে
নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি, ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস। অলরেডি এটা আমি আগেই আলোচনা করেছি। ইন্টেনসিভ প্রপার্টি যেন ইনডিপেন্ডেন্ট অফ মাস, তাই মানে অর্থাৎ মাসের উপর ডিপেন্ড করে না, তাই ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য সিস্টেম লাইক টেম্পারেচার, প্রেসার এটসেট্রা। আচ্ছা, নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি কে নয়। এখানে দেওয়া আছে এন্ট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি এবং ডেনসিটি। এক্সটেন্সিভ প্রপার্টি কি না, যে ডিপেন্ডেন্ট অন মাস, মাসের উপর ডিপেন্ড করে। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, আর তাহলে এক্সটেন্সিভ হচ্ছে ডিপেন্ডেন্ট অন মাস। এন্ট্রপি, মাস বেশি হলে এন্ট্রপি বাড়বে, এনথালপিও মাস বাড়লে এনথালপি বাড়বে, ইন্টারনাল এনার্জি মাস বাড়লে বাড়বে এবং মাস কমলে কমবে। আর ডেনসিটি ডি, ডেনসিটি আগেই আমি আলোচনা করেছি, ডেনসিটি হলো ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে 7-এর অ্যান্সার হবে ডি, ডেনসিটি। কেন হয় সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, যেহেতু ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমের রেসপেক্টে মাস কনস্ট্যান্ট, ইউনিট ভলিউম যেহেতু কনস্ট্যান্ট তাই মাস কনস্ট্যান্ট। কাজেই এক কেজি জলের যা ডেনসিটি, 5 কেজি জলেরও তাই ডেনসিটি, 100 কেজি জলেরও তাই ডেনসিটি, তাই ডেনসিটি কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, তাই এটা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। নাম্বার 8, strictly speaking all engineering processes are quasi-static, thermodynamically in equilibrium, reversible, irreversible। কোশ্চেন 8, এটা অবশ্যই স্ট্রিক্টলি স্পিকিং মানে আমি যদি একেবারে প্র্যাকটিক্যালি বলি তাহলে কোনো প্রসেসই রিভার্সিবল নয় বা কোয়াসি স্ট্যাটিকও নয়, সবই ইরিভার্সিবল প্রসেস, আগেই আলোচনা করেছি। এবারে কোশ্চেন নাম্বার 9, ইফ আ ফ্লুইড এক্সপান্ডস সাডেনলি ইনটু ভ্যাকাম থ্রু অ্যান অরিফিস অফ লার্জ ডাইমেনশন দেন সাচ আ প্রসেস ইজ কল্ড। এটাকে বলবো, এখানে আছে ফ্রি এক্সপানশন, হাইপারবোলিক এক্সপানশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, প্যারাবোলিক এক্সপানশন। এটা অবশ্যই হবে এ, ফ্রি এক্সপানশন। কেন না, গ্যাস যখন ভ্যাকামে এক্সপান্ড হচ্ছে তখন সে কোনো বাউন্ডারি পাচ্ছে না, মানে ইনফাইনাইট বাউন্ডারি, তখন ইনফাইনাইট রিজিয়ন, তো ইনফাইনাইট রিজিয়নের চারদিকে ছড়িয়ে গিয়ে ও ফ্রিলি এক্সপান্ড হবে, কেননা সে কোনো বাধা পাবে না, কোনো বাউন্ডারি পাবে না, অর্থাৎ কোনো বাধা পাবে না, তাই এক্সপানশন হবে। এই ধরনের এক্সপানশনটাকে বলা হচ্ছে ফ্রি এক্সপানশন এবং এক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হয়। আচ্ছা, পরের কোশ্চেন, ফর আ থার্মোডাইনামিক প্রসেস টু বি রিভার্সিবল দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন হট বডি অ্যান্ড ওয়ার্কিং সাবস্ট্যান্স শুড বি। মানে এক্সাম্পল হচ্ছে, ধরো আইসি ইঞ্জিন, আইসি ইঞ্জিনের ভেতরে হট গ্যাস আছে আর আইসি ইঞ্জিনের পিস্টনের ওয়াল, সিলিন্ডারের ওয়াল, তাহলে ওয়াল এবং গ্যাসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত হওয়া উচিত ফর আ থার্মোডাইনামিক প্রসেস টু বি রিভার্সিবল, কত টেম্পারেচার কত ডিফারেন্স হওয়া উচিত যাতে করে ভেতরের যে প্রসেসটা ঘটছে সেটা রিভার্সিবল হবে। তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত হবে না, এক্ষেত্রে 0 হবে, দেওয়া আছে 0, মিনিমাম, ম্যাক্সিমাম, ইনফিনিটি। এখানে টেম্পারেচার ডিফারেন্স হবে 0, অ্যান্সার এ। কেন না, যদি আইসি ইঞ্জিনের গ্যাস এবং আইসি ইঞ্জিনের ভেতরে কম্বাস্টেবল গ্যাস আর হচ্ছে সিলিন্ডারের টেম্পারেচার ডিফারেন্স হয়, ধরো ভিতরে গ্যাসের টেম্পারেচার বেশি, সিলিন্ডারের টেম্পারেচার, সিলিন্ডার ওয়ালের টেম্পারেচার কম, তাহলে গ্যাস থেকে কী হবে, হিট সিলিন্ডার ওয়ালে যাবে এবং সিলিন্ডার ওয়াল থেকে বাইরে এয়ারে চলে যাবে, অর্থাৎ তার সারাউন্ডিংস হিট হবে, সারাউন্ডিংস হবে হিটিং। তো সারাউন্ডিংস হিটিং হলে কী হবে না, সারাউন্ডিংসের অবস্থার পরিবর্তন হবে, তাহলে এনট্রপি চেঞ্জ হবে, সেক্ষেত্রে হবে তখন ভিতরে যে প্রসেসটা হবে সেটা আর রিভার্সিবল প্রসেস হবে না। তো তোমরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ।